হুগলি জেলার সপ্তগ্রাম, মানে এখন যারা আদি সপ্তগ্রাম বলে চেনেন, সেই আদি সপ্তগ্রামের কয়েকজন মাঝি প্রতিদিন সন্ধে হলেই গ্রামের প্রান্তের একটা বাঁশের মাচায় বসে দুনিয়ার নানান বিষয় নিয়ে গল্প, তর্ক, পরনিন্দা ইত্যাদি করত। সেই গল্পের আসরের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য হলো কাশি। সে একটা কচু পাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে সেই মাচার দিকেই যাচ্ছিল। কাশির বয়স 22 কি 23 বছর। আড্ডায় সে অন্য সবার থেকে বয়সে ছোট, আর তাই অন্য সবাই তাকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করে বইকি। আর কাশি সেই ঠাট্টা তামাশা বুঝতে পারে না, ফলে মাঝে মাঝে তাদের মধ্যে একটু তর্কাতর্কিও হয়। বৃষ্টিটা আজকে দুপুর থেকে শুরু হয়ে এখন একটু ধরে এসেছে। অন্যদিন তারা সবাই একসঙ্গে মাচায় আসে, কিন্তু কাশির আজকে একটু দেরি হয়ে গেছে, তাই সে আজকে একা পড়ে গেছে, যার কারণে সে একটু জোরে জোরে পা চালাচ্ছিল। তবে পথে আসার সময় রাস্তার একটা জায়গায় একটা বেল গাছ পড়ে। সেখান থেকে আসার সময় কাশির চলার গতি একটু কমে গিয়েছিল, কারণ সেই বেলগাছে নাকি বহু বছর আগে কেউ একজন গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। পরে নাকি আবার ওই বেল গাছের তলা থেকে আসতে গিয়ে অনেকের মাথায় বেল পড়ে অনেকের মাথা ফেটেছে। বেলগাছ পার করে সে তাড়াতাড়ি মাচার সামনে এসে উপস্থিত হলো। মাচাখানা কোমর পর্যন্ত উঁচু, আর উপরে তিরপলের ছাউনি। একটা লণ্ঠন 3 জনের মাঝখানে জ্বলছে। সেখানে দাঁড়িয়ে সে দেখল তার আগেই সবাই এসে বসে আছে। সবাই বলতে কাশি বাদে আর 3 জন, হারুয়া, বিশ্বেশ্বর বা বিশে এবং ত্রিভুবন। কাশিকে দেখে বিশ্বেশ্বর বলল, এই তোমরা এবার চুপ করো, কাশি এসে গেছে, সব শুনে নেবে যে। কাশি কিন্তু বিশ্বেশ্বরের রসিকতা বুঝতে পারল না। সে বলল, কি হলো বিশ্বেশ্বরদা, তোমরা আমার নামে কি বলা বলি করছো? হ্যাঁ, আরে কিছু না কাশি, তুমি এসে বসো। না না, আগে বলো কি বলছিলে, না হলে কিন্তু আমি বসবো না। তখন বিশ্বেশ্বর হা হা করে হেসে উঠল। ওরে কাশি, তুই বল বাবা, বিষে তোকে নিয়ে রসিকতা করছে। এই আড্ডায় ত্রিভুবন বয়সে সবার থেকে বড়, আর কাশি ত্রিভুবনের কথা খুব মানে। তাই সে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো বলে আমি আর কিছু বলছি না, কিন্তু আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে, মাচায় তো আর জায়গা দেখছি না। আরে তোর আবার বসতে লাগে? তুই না জোয়ান ছেলে, আগের দিনই তো তুই বলছিলি তুই নাকি একটা আস্ত পাটা একাই খেয়েছিলি। এই বিষেদা, আমার সাথে কিন্তু এইসব রসিকতা করো না বলে দিচ্ছি, না হলে। ওরে তোরা এবার থামবি? এসে তোরে ঝামেলা শুরু করেছিস। আজকে কি গল্প শুরু করার তোদের কোনো মতলব নেই? মতলব তো আছে, তার জন্যই তো বৃষ্টির মধ্যেও ছুটে ছুটে এলাম। আচ্ছা ঠিক হ্যাঁ, রাগ করিস নে, আমি আর তোকে কিচ্ছু বলছি না বাবা। কিন্তু আসল ব্যাপার হলো আজকের গল্পটা কে শুরু করবে? কাশি একটু বেশি উৎসাহিত হয়ে বলল, আমি 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 বলবো, আমার মাথায় একটা জব্বর ভূতের গল্প এসেছে। এই বাদলার সন্ধ্যাবেলায় ভূতের গল্প ছাড়া কি আর অন্য গল্প চলে? হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস কাশি, কিন্তু তোর কি অত সাহস আছে ভূতের গল্প বলার? কেন, তোমায় কে বলেছে আমার সাহস নেই? আমি তোমার মতো ভীতু না। তাই বুঝি?
তা আমি যদি তোকে এখন বলি যে আমাদের গ্রামের শ্মশানে গিয়ে চিতার ওখান থেকে একটু ছাই নিয়ে আয়, তুই কি পারবি? আলবাত পারবো, কেন পারবো না, যাব, দেখবে এখুনি। বিশ্বেশ্বর কিছু বলতে যাবে তখন সেখানে এসে দাঁড়ালো একজন রক্তাম্বরধারী মানুষ। হাতে বৃষ্টি থেকে বাঁচার জন্যে একটা কচু পাতা, কাঁধে একটা ঝোলা, আর সারা মুখমণ্ডল দাড়ি গোঁফে ভর্তি। মাথার পাকা চুলগুলো মাঝখানে সিধে করে দুদিকে নামানো। তিনি মাচার সামনে এসে দাঁড়িয়ে সবার আগে কাশিকে দেখতে পেয়ে বললেন, বাবা, গোপী দুলালের বাড়িটা কোথায় বলতে পারো? সেই মানুষটিকে দেখে কাশি একটু থতমত খেয়ে গিয়েছিল, তাই সে আমতা আমতা করে বলল, গোপীদুলাল সেটা কে? গোপীদুলাল, চুচুড়োর গোপীদুলাল মণ্ডল, যে কিনা চুচুড়ো আদালতে মুক্তার, সেই গোপীদুলাল মণ্ডল। তখন ত্রিভুবন বলল, কিন্তু এটা তো চুচুড়ো নয় সাধু বাবা, এটা তো সপ্তগ্রাম। চুচুড়ো তো এখান থেকে অনেকটা দূর, আপনার হেঁটে যেতে যেতেই সকাল হয়ে যাবে। সাধু বাবা একটু চিন্তায় পড়ে গেলেন। চুচুড়ো এখান থেকে অনেক দূর, তিনি সেই সকাল থেকে হেঁটে চলেছেন। তিনি ভেবেছিলেন সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু এখন সবে সপ্তগ্রামে পৌঁছেছেন। নিশ্চয়ই বৃষ্টি আর অন্ধকারের জন্য তার চলার গতি একটু ধীরে হয়ে গিয়েছিল, না হলে হিসেব মতো তার এতক্ষণ চুচুড়ো পৌঁছে যাওয়ার কথা। কি হলো সাধু বাবা, আপনি কে, কোথা থেকে আসছেন? বাবা, আমার নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী। লোকে আমায় ভূত জল্লাদ বাবা বলেই চেনে। আমি নদিয়া থেকে আসছি। চুচুড়োতে আমার এক শিষ্য গোপীদুলাল মণ্ডল আমাকে নিমন্ত্রণ করেছে। সে বলে পাঠিয়েছিল তার কন্যার বিবাহতে আমি যেন অবশ্যই আশীর্বাদ করে যাই। কিন্তু এখন যা রাস্তার অবস্থা আর যা অন্ধকার নেমেছে, আমি যাব কিভাবে বুঝতে পারছি না। তার উপর সেই সকাল থেকে হেঁটেই চলেছি। ভেবেছিলাম বোধহয় চুচুড়ো এসে গেছে, কিন্তু বলে সাধু বাবা একটু দীর্ঘশ্বাস ফেললেন। ত্রিভুবন বুঝতে পারল মানুষটা ক্লান্ত। তাই সেই বৃদ্ধ মানুষটিকে দেখে ত্রিভুবন ভাবল এনাকে আজকের রাতের জন্যে আশ্রয় দেওয়া উচিত। তাই সে সাধু বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা সাধু বাবা, আপনি বললেন আপনাকে সবাই ভূত জল্লাদ বাবা বলেই চেনে, তা এমন অদ্ভুত নামের কারণ কি একটু বলবেন? সেটা তেমন কিছুই নয়। আসলে আমি কিছু তন্ত্রক্রিয়া জানি, যার সাহায্যে আমি ভূত, প্রেত, ব্রহ্মদত্তী, জিন, ডাকিনী, পিশাচিনী সবাইকে বশে আনতে পারি। তাই সবাই আমাকে এই নাম দিয়েছে। তখন বিশ্বেশ্বর তাড়াতাড়ি বলে উঠল, সে কি, আপনি ভূতেদের বশ করতে পারেন? এই ভর সন্ধেবেলায় আমাদের সঙ্গে মশকরা করছেন নাকি? সে কি বাবারা, তোমাদের সামনে মশকরা করব কেন? আমি সত্যিই বলছি। কথাটা ত্রিভুবনেরও বিশ্বাস হচ্ছিল না। ভূতে তারা সবাই ভয় করে ঠিকই, কিন্তু বিশ্বাস নেই। কিছু মনে করবেন না সাধু বাবা, তবে কথাটা আমার বিশ্বাস হয় না। ত্রিভুবনও বলল, হ্যাঁ, আমারও কিন্তু বিশ্বাস করতে মন চাইছে না। তখন কাশি বলল, সাধু বাবা, আপনি আমাদের ভূত দেখাতে পারেন? ভূত দেখবে কেন? হঠাৎ এমন ইচ্ছা হলো কেন বাবা? তখন বিশ্বেশ্বর একটু খোঁচা মেরেই বলল, কিছু না বাবা, আসলে ও বেশি সাহসী তো, তাই। দেখো বিশেদা, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমরা আর ঝগড়া করো না। আমাকে তো দেখছি এবার ভূত দেখাতেই হবে। না দেখালে তোমরা আবার
আমায় ঠক জোচ্চোর বলে ভাবতে পারো। আচ্ছা, এখানে কি কাছাকাছি এমন কোনো জায়গা আছে যেখানে কারোর অপঘাতে মৃত্যু ঘটেছে? হ্যাঁ আছে তো, ওই ওই দিকে একটা বেল গাছ আছে, সেখানে তো বহুকাল আগে একজন গলায় ফাঁস দিয়ে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি তোমরা সেই ভূতকে দেখতে চাও, তার সাথে কথা বলতে চাও? এটা কি বলছেন সাধু বাবা, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। শুধু তোমরা যারা এই গ্রামে থাকো, এই তোমাদের মধ্যে কাউকে একটু ওই বেলগাছতলা থেকে ঘুরে আসতে হবে। কি সাহস আছে? বিশ্বেশ্বর ব্যাপারটাকে তখনও পর্যন্ত অতটা গুরুত্ব দিচ্ছিল না। তাই সে আবার কাশির উদ্দেশ্যে খোঁচা মেরে বলল, কিরে কাশি, তুই না বলছিলিস তোর অনেক সাহস আছে? তা কই, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা দেখি। এবার কাশি রেগে গিয়ে বলল, হ্যাঁ যাবই তো, আমি কি ভয় পাই নাকি? এখানে আসার সময়ও তো একাই ওই বেলগাছের তলা থেকেই এলাম। কই সাধু বাবা, আমাকে বলুন তো, আমাকে কি কি করতে হবে? সাধু বাবা তখন তার কাঁধের ঝোলা থেকে একটা তেলে ভাজা পিঠে বার করে কাশির হাতে দিল। তারপর বলল, এই তেলে ভাজা পিঠেখানা নিয়ে তুমি ওই বেলগাছ তলায় গিয়ে একটা জায়গায় ফেলে দিও। তারপর দেখবে কিছু একটা সেই পিঠেটাকে খেতে আসবে। তুমি তখন সেই ভূতটাকে সচক্ষে দেখতে পাবে, কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে তক্ষুনি ফিরে আসতে হবে। তুমি ফিরে এলে সবাই এক এক করে সেখানে যাবে। সবাই একসঙ্গে গেলে কেউ কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। আর একটা কথা, ওই ভূত পিঠেটা খাওয়া শেষ করার আগে তোমাকে কিন্তু পেছন ঘুরে চলে আসতে হবে। ফেরার সময় যদি তুমি পেছন ঘুরে ওই ভূতটাকে দেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু বিপদ। ঠিক আছে সাধু বাবা, আর বলতে হবে না, আমি এখনই যাচ্ছি। বলে কাশি খুব সাহস নিয়ে বুক উঁচিয়ে সেই বেলগাছের দিকে হাঁটা লাগালো। বৃষ্টি এখন আর পড়ছে না, তাই কচু পাতা দিয়ে মাথা ঢেকে যেতে হয়নি তাকে। মাচার সামনে থেকে আসার সময় কাশি খুব সাহস দেখিয়ে হাঁটা শুরু করেছিল, কিন্তু বেলগাছের কাছে এসে একটু দূর থেকে বেলগাছটাকে দেখে কাশির বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। তারপর পা টিপে টিপে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো বেলগাছের নিচে। কাশি তার হাতেই সেই তেলে ভাজা পিঠেখানা ধরেছিল। তখন ধীরে ধীরে সেই পিঠের গন্ধ চারিদিকে হাওয়ায় ছড়িয়ে পড়তে লাগলো, আর অদৃশ্য কেউ একজন বলতে শুরু করলো, কি রে ছোড়া, পিঠেটা নিয়ে কি করছিস? আমায় দে, দে বলছি, না হলে কিন্তু এখনই তোর ঘাড় মোটকে আমার দলে টেনে নেব। কি হলো, দে, দে বলছি। কি রে, কথা কানে যাচ্ছে না? সেই বীভৎস গলার আওয়াজ শুনে কাশি ভয়ে তার হাতের পিঠেখানা মাটিতে ফেলে দিল। তারপর একটা কালো ছায়া সেই বেলগাছের উপর থেকে ধীরে ধীরে গাছ বেয়ে মাটিতে নামতে লাগলো, এবং সেই পিঠেখানার ওখানে গিয়ে পিঠেটাকে বড় বড় নখওয়ালা কালো হাত দিয়ে তুলে নিল। তখনই কাশির মনে পড়ে গেল তাকে যে এক্ষুনি ফিরে যেতে হবে। সে তখন পেছন ঘুরে ভয়ে ভয়ে চলতে শুরু করলো, কিন্তু চলতে চলতে তার মনে হচ্ছে তার দু পায়ে যেন কেউ দুটো পাথর বেঁধে দিয়েছে। ওদিকে
সেই ছায়ামূর্তির পিঠে খাওয়া শেষ হয়ে গেছে। তখন সে কাশির নাম ধরে ডাকতে লাগলো। কি রে কাশি, কোথায় যাচ্ছিস? আরো পিঠে দিয়ে যা, আমার খুব খিদে পেয়েছে যে। কই দিয়ে যা, না হলে কিন্তু তোর মাথা ছিঁড়ে খেয়ে নেব। কাশির শরীর তখন আর তার আয়ত্তে নেই। একটা কৌতূহল আর ভয় কাশিকে তার মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকাতে বাধ্য করল। সে পেছনে তাকিয়ে দেখল একটা বিরাট আকার লম্বা কালো ছায়ামূর্তি তার একদম পেছনেই দাঁড়িয়ে আছে। যেন সে যখন থেকে হাঁটা শুরু করেছে তখন থেকে সেই ছায়ামূর্তিও তার পেছন পেছন হেঁটে হেঁটে এসেছে। সেই ছায়ামূর্তি এতটাই লম্বা যে কাশির উচ্চতা সেই ছায়ামূর্তির পেটের সমান। কাশি উপরের দিকে তাকিয়ে দেখল সেই কালো ছায়ামূর্তি তারই দিকে তাকিয়ে অনবরত হাসছে, আর তার গোল গোল দুটো চোখ সিঁদুরের মতো টকটকে লাল। ওদিকে মাচায় সবাই সেই সাধু বাবার সঙ্গে আলাপ জমিয়ে ফেলেছে। সেই সাধু বাবা আজকে রাতের জন্যে ত্রিভুবনের বাড়িতে আশ্রয় নেবে বলে ঠিক হয়েছে। আর সেই সাধু বাবা তাদের তিনজনকে এমন এমন কিছু গল্প বলেছে যে ত্রিভুবন, বিশ্বেশ্বর আর হারুয়া তিনজনেই তার কথা বিশ্বাস করে নিয়েছে। সাধু বাবা, কাশি তো এখনো এলো না, ওর কোনো অসুবিধা হলো না তো? না না, ও ভূত কাশির কিচ্ছু করতে পারবে না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকো তোমরা। তবে সাধু বাবা আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখন কাশি সেখানে এসে দাঁড়ালো। মাচায় সবাই ভাবছিল কাশি নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে আসবে, কিন্তু কাশি এসেছে একদম শান্ত হয়ে। মাচার সামনে এসে সে দাঁড়িয়ে নিচের দিকেই তাকিয়ে রইল। তখন বিশ্বেশ্বর আবার রসিকতা করে বলল, কি হে কাশি, তুই এত শান্ত কেন বাবা? ভয় পেয়ে বোবা হয়ে গেলি নাকি? হঠাৎ কাশি কেমন যেন হয়ে উঠল। সে উপরের দিকে তাকিয়েই বিশ্বেশ্বরের গলা চেপে ধরল, আর দুটো গলার স্বর মিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি রে, আমায় নাকি বিশ্বাস করিস না? তোকে অনেকবার দেখেছি বেলগাছের তলা থেকে যাওয়ার সময় আমার নাম নিয়ে থুতু ফেলে যাস। এবার তোর কি হবে? হ্যাঁ, কি হলো? আমি যা ভেবেছিলাম এ তো তাই হলো। এই কিরে, এদিকে দেখ, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোকে গাছে বেঁধে জুতো পেটা করব। তখন কাশি সেই সাধু বাবার দিকে চোখ ঘোরালো। তার সেই চোখ সিঁদুরের মতো টকটকে লাল। তুই কে রে হতচ্ছাড়া, আমাকে ধমক দিচ্ছিস? হ্যাঁ, তুই জানিস আমি বেল ছুঁড়ে কত লোকের মাথা ফাটিয়েছি? আচ্ছা, আর তুই কি জানিস আমি তোর মতো কত ভূতকে দিয়ে আমার বাড়ির উঠোন ঝাড় দেওয়া করিয়েছি? এই শেষবারের মতো বলছি, ওর শরীর ছেড়ে চলে যা, না হলে কিন্তু আমি তোকে ঝ্যাঁটা পেটা করবো এবার। এই কথা শেষ করে সেই সাধু বাবা নিজের নিঃশ্বাস বন্ধ করে কাশির সেই টকটকে লাল চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সাধু বাবার চোখও রক্তের মতো লাল হয়ে উঠল। তারপর তিনি একটা মন্ত্রোচ্চারণ শুরু করে দিলেন। সেই মন্ত্র চলাকালীন
কাশির মধ্যে থেকে সেই প্রেত কাতর কণ্ঠে চিৎকার করে উঠল। তারপর এক মুহূর্তের মধ্যে কাশি আবার স্বাভাবিক হয়ে গেল। তার চোখ আগে যেমন ছিল আবার তেমনি হয়ে গেল, আর সে হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তখন ত্রিভুবন কাশিকে জিজ্ঞেস করলো, কি হে কাশি, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছিল? আমি তো বেলগাছের ওখানে ছিলাম, একটা কালো লম্বা মানুষকে দেখলাম। তারপর সেই প্রেত তোমার উপরে ভর করে। তুমি নিশ্চয় ওর পিঠে খাওয়া হয়ে গেলে ওর দিকে তাকিয়েছিলে, তাই না? হ্যাঁ। তার জন্যেই সেই প্রেত তোমার উপর চেপে বসতে পেরেছিল। তাহলে এবার কার পালা? কে দেখতে চাও ভূত? এবার কারোর কোনো উৎসাহ নেই দেখে সাধু বাবা বললেন, কেউই তো দেখছি ভূত দেখতে চায় না মনে হচ্ছে। তাহলে এবার বাড়ি যাওয়া যাক, আমার যে একটু বিশ্রামের প্রয়োজন।